আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। তোমাদের অনুরোধে আমি যারা 2025 সালে এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য ভূগোল প্রথম পত্রের একটা সাজেশন নিয়ে আসলাম। এইচএসসি সাজেশন 2025 ভূগোল প্রথম পত্র। আলোচক হিসাবে আছি আমি, মোহাম্মদ আকবর আলী। এখানে আমি একটু কথা বলতে পারি যে আমি যে সাজেশনটা দিব এটা অধ্যায় ভিত্তিক। যারা A+ পেতে চাও এবং বেশি নাম্বার পেতে চাও বা যারা পাস করতে চাও তাদের জন্য 100% কমানোর নিশ্চয়তায় আমার আজকের এই সাজেশনটা। নিচে আমার ছবি সহ নাম লেখা আছে। এটা আমার ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এখানে একটু মনে রাখা দরকার যে ক্লাসটা ভালো করে বুঝতে হবে। বুঝে সেই বিষয়গুলো যদি আলোচনা করতে পারো, ভালো করে পড়তে পারো, তাহলে এখানে সিকিউ এমসিকিউ যা আছে, যত ধরনের প্রশ্ন আছে, সব প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। তাহলে আমরা একটু ক্লাসে আসি। এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে অধ্যায় ভিত্তিক। প্রথম পৃথিবীর, এই যে বলছে এইচএসসি মুক্তিযোদ্ধা কলেজ যশোর, এইচএসসি ভূগোল প্রথম পত্র সাজেশন 2025। এখানে অধ্যায় শিরোনাম এবং যে সমস্ত বিষয় পড়তে হবে, আমরা প্রথমে আসি যে দ্বিতীয় যে অধ্যায়টা আছে তোমাদের ভূগোল প্রথম পত্রে। দ্বিতীয় অধ্যায়ে আমি এখানে আলোচনা করব প্রত্যেক অধ্যায় নিয়ে, বিশেষ করে এখানে যেটা সিলেবাস আছে সেইগুলো নিয়ে। 1 2 3 4 5 6 7টা অংশ আছে, বা 6টা অধ্যায় যদি তোমরা পড়ো, অথবা 2 বা 3টা অধ্যায় পড়লেও 5টা প্রশ্নের উত্তর লেখা সম্ভব। আমাদের দ্বিতীয় অধ্যায়ে কি আছে? দ্বিতীয় অধ্যায়ে আছে পৃথিবীর গঠন। সেখানে যে জিনিসগুলো পড়তে হবে তোমাদের এই পৃথিবীর গঠন চ্যাপ্টারতে, এখানে ভূত্বক, ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস, পর্বত, বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। তোমরা যদি, আমরা যেটা বলি, এখানে মাত্র 4টা জিনিস দিয়েছি। একটা, আসলে প্রশ্ন তো ওইভাবে তোমাদের যেরকম সৃজনশীল প্রশ্ন পড়ে এইসব বিষয়ে সামান্য একটা অংশ তোমাদের প্রশ্নে দেওয়া হয়। সেইভাবে যদি তুমি প্রশ্ন মুখস্থ করো তাহলে আসলে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন। সেই হিসাবে এখানে আমরা, দেখো এখানে যদি একটু বুদ্ধি করে পড়ো, এখানে 3টা জিনিস আছে। ভূত্বক মানেই তো, এখানে ভূত্বক মানেই হচ্ছে ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস। এখানে ভূত্বক, ভূত্বরের স্তর বিন্যাস, পর্বত, বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। এখানে এই যে বিষয়গুলো আছে, এখানে 1 2 3টা বিষয় মাত্র দেওয়া হয়েছে। এই 3টা বিষয় যদি তোমরা চমৎকার করে পড়ো তাহলে এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই পাবে সিকিউতে। এটা গ্যারান্টি দেওয়া যেতে পারে, এখান থেকে প্রশ্ন একটা অবশ্যই পাবে। এবং এখান থেকে 3টা বা 4টা অবজেক্টিভ প্রশ্ন করবে এমসিকিউতে, সেটাও তোমরা লিখতে পারবে। এখানে 3টা প্রশ্ন করবে। এইবার 3 নম্বর অধ্যায়, তৃতীয় অধ্যায়ে যদি আমরা আসি, সেটা হচ্ছে আহ ভূমিরূপ পরিবর্তন। এই ভূমিরূপ পরিবর্তন চ্যাপ্টারটা তো আসলে অনেক বড়।
যে কারণে তারপরেও আমি চেষ্টা করেছি খুব অল্প জিনিস দেওয়ার জন্য। এখানে একটা কথা বলি, এইখানে এই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে একটা প্রশ্ন আসবে: ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত আর সুনামি। এখানে সাধারণত যে জিনিসগুলো আসে, এর থেকে একটা প্রশ্ন আসবে। এখান থেকে একটা দুইটা প্রশ্ন সম্ভাবনা বেশি। সেখানে ভূমিকম্প কি, ভূমিকম্পের কারণ, ফলাফল, কিভাবে তা নিয়ন্ত্রণ ইত্যাদি করা যায়, আগ্নেয়গিরি অগ্নুৎপাত ক্ষেত্রেও তাই, সুনামির ক্ষেত্রেও তাই। এই জিনিসগুলা এখানে যদি একটু ভালো করে পড়তে পারো, তাহলে এখানে কিন্তু একটা প্রশ্ন করার সম্ভাবনা আছে। আর এখানে এই বাংলাদেশের ভূমিক্ষয় পড়তেও পারে, নাও পারে, কিন্তু এই যে নদী আছে না, নদীর যে বিভিন্ন ভূমিরূপ, নদীর যে বিভিন্ন পর্যায়, নদীর যে বিভিন্ন পর্যায়, বিশেষ করে নদীর যে প্রাথমিক অবস্থা, দ্বিতীয় অবস্থা, তৃতীয় অবস্থা, যেটা আমরা পড়ে থাকি, যে পার্বত্য পর্যায়, সমভূমি পর্যায় এবং বদ্বীপ সৃষ্টি পর্যায় ইত্যাদি ইত্যাদি, যাই পড়ি না কেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা তোমরা অবশ্যই পড়বে। তাছাড়া সঞ্চয়জাত এবং নদীর ক্ষয়জাত ভূমিরূপ, যেটা আমি ক্লাসে বারবার পড়িয়েছি, এখান থেকে একটা প্রশ্ন পাবে। তাহলে এখান থেকে তো মূলত দুইটা প্রশ্ন হয়ে গেল। এখান থেকে দুইটা প্রশ্ন তো তোমাদের কমন হয়ে যেতে পারে। তারপরে বাংলাদেশের ভূমিক্ষয়টাও পড়বে। এখানে আরেকটা জিনিস পড়া উচিত, সেটা হচ্ছে বিছুনি ভবনটা একটু দেখবে। বিছুনি ভবনটাও থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তাছাড়া এইবার আসো যে বায়ুমণ্ডল ও বায়ু দূষণ, চতুর্থ অধ্যায়ে বায়ুমণ্ডল ও বায়ু দূষণ। এখানে মাত্র দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, যেটা আছে স্তর বিন্যাস, এবং বায়ু দূষণ। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এগুলো আসলে তার বৈশিষ্ট্য, তার আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা করলেই হবে। এবং এখানে তো আসলে সবগুলোই পড়ানো হয় এবং সেইগুলোই পড়তে হয়। এর থেকে বিশেষ করে ট্রপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ার, এই দুইটা জিনিস বেশি পড়ে। বায়ু দূষণ থেকে যে জিনিসগুলো হয়, সেখান থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। মোটামুটি এখানে আমরা কমপক্ষে একটা প্রশ্ন তো আসবে। আর অবজেক্টিভ আসবে কয়টা? অবজেক্টিভ আসবে চারটা। এইভাবে আমরা যদি পড়ি। এবার আসো জলবায়ুর উপাদান ও নিয়ামক। জলবায়ুর উপাদান ও নিয়ামক পঞ্চম অধ্যায়ের। এখানে কিন্তু অনেক একটা বড় চ্যাপ্টার। এখানে কমপক্ষে একটা অথবা দুইটা প্রশ্ন পড়ার সম্ভাবনা বেশি। এমসিকিউতে পাঁচটা প্রশ্ন বা ছয়টা প্রশ্ন পড়ার সম্ভাবনা বেশি। এখানে আমি বলি, এই জলবায়ুর উপাদান নিয়ামক, জলবায়ুর উপাদান নিয়ামক, এখানে তো জলবায়ুর উপাদান বলতে সেই পাঁচটা উপাদান: তাপ, চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, পানিপাত। তারপরে নিয়ামক তো কমপক্ষে 10-15টা আছে। তাপমণ্ডল, চাপ বলয়, বিশেষ করে এই যে চাপ বলয়টা আছে, চাপ বলয়টা খুবই কমন। তারপরে এই বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ করবা, বিশেষ করে নিয়ত বায়ু প্রবাহ। এই যে নিয়ত বায়ু প্রবাহ যেটা আছে সেটা। তারপরে এখানে আরো একটা জিনিস আছে, বৃষ্টিপাত আছে। তারপরে গত 23 সালে বায়ুমণ্ডলীয় গোলযোগ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, টর্নেডো, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। বায়ুমণ্ডলীয় গোলযোগ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, টর্নেডো, দেখবা শেষের দিকে এই অধ্যায়ে এই বিষয়গুলো আছে। তারপরে জলবায়ু অঞ্চল, জলবায়ু পরিবর্তন, এখান থেকেও তো প্রত্যেকবার একটা প্রশ্ন আসে। তিনটা অবজেক্টিভ প্রশ্ন আসবে এখান থেকে, আশা করা যায়। তাহলে আমরা জলবায়ু অঞ্চল এবং জলবায়ু পরিবর্তন এই অধ্যায়ে
বিশেষ করে এখানে তিনটা জলবায়ু বা চারটা জলবায়ু, মধ্য, নিরক্ষীয় আর মৌসুমী, এবং বাংলাদেশের জলবায়ু মৌসুমী জলবায়ুর ব্যাপক মানে মিল রয়েছে। এই যা এই যে আছে না, এই যে তিনটা জলবায়ুর এই যে জিনিসগুলো আছে, এগুলো যদি পড়ো, সেটার সংজ্ঞা, অবস্থান, বৈশিষ্ট্য, প্রভাব, এবং এখানে যেটা পড়ে সাধারণত এই জলবায়ুগুলো তুলনা করতে বলে। তুলনাগুলোও তো তোমাদেরকে অনেক পড়িয়েছি, তারপরে আমার ভিডিও আছে সবগুলা। বৈশিষ্ট্য, বিশেষ করে বৈশিষ্ট্য, প্রভাব, এই বিষয়গুলো এখানে বেশি পড়বে। এর সঙ্গে উদ্বৃত্ত একটা অংশ দিয়েছি, সেটা হচ্ছে গ্রিন হাউস প্রভাব ও বিশ্ব উষ্ণায়ন কারণ ও প্রভাব। এটাও কিন্তু কমন। আমি খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এখানে এবার পড়ার সম্ভাবনা আছে সেগুলো দিয়েছি। এবার একটা কথা বলি, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু প্রমাণ করতে হবে। সেটা হচ্ছে 8 নম্বর অধ্যায়ে, 8ম অধ্যায়ে সমুদ্র স্রোত, জোয়ার ভাটা। তোমাদের যে সমস্যা সেটা হচ্ছে এই যে সমুদ্র স্রোত, কারণ ফলাফল, আটলান্টিক আগ্নেয় স্রোত, এটা সিলেবাসে আছে, এগুলো মনে রাখতে পারো না, সব ভুল লেখো। বিধায় এখানে জোয়ার ভাটাটা একেবারেই ক্লিয়ার করবা। এখানে জোয়ার ভাটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এখানে একটা না, সাধারণত দুইটা প্রশ্নই পড়ে থাকে, জোয়ার ভাটা থেকে একটা, সমুদ্র স্রোত থেকে একটা। এখানে জোয়ার ভাটা কি, জোয়ার ভাটা কিভাবে সংঘটিত হয়, জোয়ার ভাটার কারণ, জোয়ার ভাটার শ্রেণীবিভাগ, জোয়ারের বান, সময় এবং তার প্রভাব, এই জিনিসগুলো যদি তোমরা পড়তে পারো, তাহলে এখান থেকে তো একটা প্রশ্ন অবশ্যই হয়ে গেল। অবশ্য হয়ে গেল না? আর এটা তোমরা এখানে মানচিত্র ব্যবহার, স্কেল, এগুলো কিন্তু সাধারণত এখান থেকে প্রশ্ন খুব কম আসে। সেজন্য আমি বলবো যে এখানে তাহলে আমরা এই পর্যন্ত যা বুঝলাম সেটা হচ্ছে, আমরা প্রথমে তোমরা যদি 5টা প্রশ্ন প্রমাণ করতে পারো, সেটা হচ্ছে এই যে পৃথিবীর গঠন থেকে একটা প্রশ্ন, স্তর বিন্যাস, ভূপ্রকৃতি, বাংলাদেশ, এখানে একটা প্রশ্ন পেয়ে গেলে। তারপরে এখানে যদি তুমি বায়ু চাপ বলয়, নিয়ত বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, বায়ুমণ্ডল, গোলযোগ পড়ে, এখান থেকে একটা প্রশ্ন পেয়ে গেলে, দুইটা তিনটা হয়ে গেল। আর এখান থেকে একটা প্রশ্ন বললে তিনটা চারটা প্রশ্ন তো হয়েই গেল। আবার এখান থেকে একটা, এগুলো পড়লে মূলত একটু বুঝে সুঝে পড়লে এগুলা সবগুলো প্রশ্নেরই উত্তর দেওয়া সম্ভব। এবং 100 প্রশ্নের এর ভিতর থেকে 100% নিশ্চয়তা দেওয়া যায় যে তোমরা এর ভিতরে প্রশ্নগুলো পেয়ে যাবে। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসটা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।